হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? গল্পের ঘর ইউটিউব চ্যানেল থেকে আমি শ্রাবণী। প্রতিদিন নতুন নতুন গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। তোমাকে অনেক দিন সময় দিয়েছিলাম একটা চাকরির ব্যবস্থা করার জন্য। এখন থেকে সেই সময় তোমাকে দিব না। বাসা থেকে আমার বিয়ে ঠিক করে ফেলেছে। আগামী শুক্রবার আমার বিয়ে। কথাগুলো বলে ব্যাগ থেকে বিয়ের কার্ড বের করে শ্রাবণী। সামনে ওর বয়ফ্রেন্ড বাদল দাঁড়িয়ে চুপচাপ মাটির দিকে তাকিয়ে আছে। কথা বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছে না। পকেটে চাকরির লেটার। বড় একটা প্রাইভেট কোম্পানিতে ম্যানেজার হিসেবে চাকরি পেয়েছে। সে ভেবেছিল চাকরির খবরটা শ্রাবণীকে সারপ্রাইজ হিসেবে দিবে, কারণ ওর বাসা থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। কিন্তু এখন সে নিজেই সারপ্রাইজ পেয়ে গেছে। শ্রাবণী বিয়ের কার্ডটা বাদলের হাতে ধরিয়ে দিয়ে বলল, আমি বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করব। তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো বেকার। আমার বাবা কোনো বেকার ছেলের সাথে আমাকে বিয়ে দিবে না। ও সত্যি বলতে কি, তুমি আমার লেভেলের না। শ্রাবণীর মুখে এমন কথা শুনে বাদলের চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। 4 বছরের রিলেশন করার পর এখন বলছে লেভেল ঠিক নেই। বাদল কি যেন একটা ভেবে নিজের চোখের পানি মুছে শ্রাবণীকে বলল, আমি যে তোমার লেভেলের নেই, এটা তুমি রিলেশনের আগে বলনি কেন? তখন তো এটা জানতাম না যে পড়াশোনা শেষ করার পরও তুমি বেকার হয়ে ঘুরবে। বাদল কিছু বলল না। বিয়ের কার্ড খুলে দেখলো সামনের শুক্রবার বিয়ে। এসব দেখে বাদলের কলিজা ফেটে যাচ্ছে, কিন্তু কিছু বলতে পারছে না। কারণ আগে যে ভালোবাসা শ্রাবণীর চোখে দেখা যেত, আজকে সেই ভালোবাসাটা নেই। স্পষ্ট বুঝতে পারছে সেটা অন্য কারো হয়ে গেছে। শ্রাবণীর কষ্ট হচ্ছে কিনা সেটা জানার জন্য বাদল বলল, তোমার কষ্ট হচ্ছে না 4 বছরের সম্পর্ক শেষ করে দিতে? কষ্ট হবে কেন? ভাগ্যে যা লেখা থাকবে সেটাই হবে। এখন যদি বলি আমার চাকরি হয়ে গেছে, তাহলে কি তুমি এই বিয়েটা করবে? এমন কথা শুনে শ্রাবণী কিছুটা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কি বলতে চাও? তোমার চাকরি হয়েছে? বাদল পকেট থেকে লেটার বের করতে গিয়েও কি ভেবে বের করলো না, কারণ সে শ্রাবণীর উত্তর জানতে চায়, তাই বলল। সেটা পরে বলছি, আগে আমার প্রশ্নের উত্তরটা দাও। শ্রাবণী স্বাভাবিক কণ্ঠে বলল, এখন তোমার চাকরি হলো, তোমাকে বিয়ে করতে পারবো না, কারণ বিয়ের আয়োজন অনেক আগে শুরু হয়ে গিয়েছে। এবার বাদল পকেট থেকে লেটার বের করে শ্রাবণীর হাতে দিয়ে বলল, একটা প্রাইভেট কোম্পানিতে ম্যানেজারের পদে চাকরি পেয়েছি। পরশু থেকে অফিসে জয়েন দেব। প্রথমে 3 মাস ট্রেনিং দেওয়া হবে, তারপর আমাকে ম্যানেজার বানিয়ে দেওয়া হবে। শ্রাবণীর লেটার হাতে নিয়ে খুলে দেখলো সত্যি চাকরি হয়েছে কিনা। লেটার দেখার পর সে বুঝে গেল ম্যানেজার হিসেবে ওর চাকরি হয়ে গেছে। পরশু থেকে অফিসে যাওয়ার কথা বলা আছে। শ্রাবণীর মুখ দেখে বাদল বুঝতে পারছে সে অনেক অবাক হয়েছে। কিছুক্ষণ চুপ থাকার পর শ্রাবণী বলল, তোমার চাকরি হয়েছে এটা আগে বললে তোমাকে বিয়ে করতাম, কিন্তু এখন এটা সম্ভব না, কারণ বাকি কথাগুলো বলছিল এমন সময় শ্রাবণীর ফোন বেজে উঠল। তাই ব্যাগ থেকে ফোন বের করলো। তখনই বাদল মোবাইল স্ক্রিনের দিকে তাকালো, দেখলো বেবি দিয়ে একটা নাম সেভ করা। এই নামে কল দেখে শ্রাবণী বলল, আচ্ছা ভালো থেকো, হয়তো আর কোনোদিন কথা হবে না। তুমি আমার থেকেও ভালো মেয়ে পাবে। শ্রাবণী হাঁটা শুরু করে দিল। বাদল শ্রাবণীকে কোনো প্রকার বাধা দিচ্ছে না, কারণ সে দ্বিতীয় একজনের স্পর্শ পেয়েছে, যার ফলে প্রথম ভালোবাসাকে ভুলে গেছে। পাশে একটা বেঞ্চ ছিল, বাদল গিয়ে সেখানে বসে পড়ল। শ্রাবণী দেওয়া বিয়ের কার্ডটা বারবার খুলে দেখছিল। চাকরি পেতে সামান্য লেট হয়েছে দেখে সে আজ অন্য কারো হয়ে গেল। তবুও লাখ লাখ শুক্রিয়া জানাচ্ছে আল্লাহর দরবারে, সঠিক সময়ে দিয়ে বুঝিয়ে দিয়েছে ভালোবাসাটা সত্য ছিল কিনা শ্রাবণীর। তাকে ভালোবাসলে আজকে এভাবে চলে যেতে পারতো না, অন্য একটা ছেলের সাথে নিজের বিয়ের আয়োজন করতে পারতো না। বিয়ের কার্ডটা পাশের ডাস্টবিনে ফেলে দিয়ে মনে মনে বলতে লাগলো, শ্রাবণী যেমন আমাকে ভুলে গিয়েছে, আমিও ওকে ভুলে যাব। জানি অনেক কষ্ট হবে, তবুও এটা ছাড়া কিছুই করার নেই।
বসে বসে শ্রাবণীর সাথে কাটানো মুহূর্তগুলোর কথা ভাবছিল। তখন বাদলের ফোনটা বেজে উঠল। পকেট থেকে ফোনটা বের করে হাতে নিয়ে দেখলো আম্মুর নামটা স্ক্রিনে ভাসছে। বুঝতে বাকি রইল না আম্মু ফোন করেছে, তাই কলটা রিসিভ করলো। তখন বাদলের আম্মু ওপাশ থেকে বলল, হ্যালো, কোথায় আছিস তুই? বাদল নিজেকে সামলে নিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, এই তো বাসার পাশে আছি। বাসায় আসবি কখন? ওষুধ কিনছিস কি? বাসায় একটু পর যাব। যাওয়ার সময় ওষুধটা কিনে নিয়ে যাব। ঠিক আছে, তাড়াতাড়ি বাসায় আসিস। বাদল কিছু না বলে কলটা কেটে দিয়ে ফোনটা পকেটে রেখে দিল। চারদিকে সন্ধ্যা নেমে আসছে। আশেপাশে ঝোপঝাপ থেকে ঝিঝি পোকার গুলো ডাকছে, যার জন্য বুঝছে সন্ধ্যা হয়ে গেছে। বাদল হাতে থাকা ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 7টা বাজে। 7:15 থেকে একটা টিউশনি আছে, সেখানে গেলে বেতন পাবে। সেই টাকা দিয়ে মায়ের ওষুধ কিনে নিয়ে বাসায় যাওয়া যাবে। সে হাঁটা শুরু করলো টিউশনিতে যাওয়ার জন্য। বাদল পড়াশোনা শেষ করে চাকরি খুঁজছিল এতদিন। কোনো প্রকার চাকরি না করার কারণে টিউশনি করে চলতো। পরিবারে একটা বোন ও মা আছে। বাদলের বাবা নেই, সে মারা গেছে অনেক আগেই। তখন থেকে সে নেমে পড়েছিল জীবন যুদ্ধে। শ্রাবণী ছিল ওর গার্লফ্রেন্ড। 4 বছর সম্পর্ক ছিল তাদের। কথা ছিল বাদল চাকরি পেলে তারা বিয়ে করবে, কিন্তু আজকে কি হলো সেটা তো একটু আগেই শুনলেন। বাদলের পরিচয় দিতে দিতে যেখানে টিউশনি করানো হবে সেখানে এসে গিয়েছি। 1 ঘন্টা পরিয়ে বেতন নিয়ে ওখান থেকে বের হয়ে এসে মায়ের জন্য ওষুধ কিনে বাসায় চলে এলো। ডিনার শেষ করে নিজের রুমের বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে আছে। বাইরের ব্যস্ত শহর দেখছে এবং ভাবছে কত বেইমান মানুষ বাস করে এই ব্যস্ত শহরে। সবাই শুধু টাকার পেছনেই ছুটে। এমন সময় বাদলের ছোট বোন অবনী এসে বলল, শুনলাম তোর নাকি চাকরি হয়েছে। অবনী বাদলের থেকে 3 বছরের ছোট, তাই তুই বলে ডাকে। এতে বাদল কিছু মনে করে না। অবনীর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বাদল বলল, হয়েছে। তোকে এই খবর কে দিয়েছে? আমার কাছে থেকে শুনলাম খবরটা। ও, তুই খুশি হয়েছিস? শুধু আমি কেন, আম্মুও প্রচুর খুশি হয়েছে। এতদিনে আমাদের আর কোনো কষ্ট থাকবে না। বাদল কিছু বলল না, নিজের রাস্তার দিকে তাকিয়ে আছে। তখন অবনী আবার বলল, চাকরিতে জয়েন দিবি কবে? পরশু থেকে। ও, তাহলে এখন কি ঘুমিয়ে পড়ো, বেশি রাত জেগে থাকা ভালো না। বলে অবনী নিজের রুমে চলে গেল। বাদল আরও কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে থেকে রুমে এসে খাটে শুয়ে পড়ল। শুয়ে শুয়ে শ্রাবণীর সাথে কাটানো মুহূর্তগুলো ভাবলো। কি করে পারলো বাদলের সাথে এমন করতে? ও বাদলকে ভালো না বাসলে কি হবে? বাদল তো নিজের থেকেও বেশি ভালোবাসতো। এত সহজে ওকে ভুলে যাওয়া কি সম্ভব হবে? তবে কষ্ট হলেও ভুলে যেতে হবে, কিন্তু তার আগে শেষ একটা চেষ্টা করতে হবে। এগুলো ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেল বুঝতে পারল না। সকালে অবনীর ডাকে ঘুম ভাঙল বাদলের। ঘুম থেকে উঠে নাস্তা করে শ্রাবণীর বাসার দিকে চলে যেতে লাগলো। শ্রাবণীকে ভালো করে বোঝানোর জন্য সেখানে যাচ্ছে। বাদল শ্রাবণীর বাসার সামনে গিয়ে কল দিল, কিন্তু সে কল রিসিভ করলো না। বিয়ের জন্য বাসা সাজানো হচ্ছে। বাদল বাসা সাজানো দেখছিল, সাথে শ্রাবণীকে কল দিয়েই যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে রাস্তায় একটা গাড়ি এসে থামলো। তার একটু পর শ্রাবণী তাড়াহুড়া করে বাসা থেকে বের হয়ে গাড়িতে উঠে গেল। রাস্তার অপর দিকে দাঁড়িয়ে আছে বাদল। এরকম দৃশ্য দেখে তার কিছু করারই নেই। সে ভেবেছিল শেষবারের মতো শ্রাবণীকে বুঝাবে, কিন্তু সেটা হলো না। মনে মনে একটা জেদ ধরে বসলো। বেঁচে থাকতে কোনো দিন শ্রাবণীর কথা ভেবে আর কষ্ট পাবে না। এমনভাবে বাঁচবে যেন এই নামের কেউ জীবনে ছিল না। এক প্রকার জেদ নিয়ে বাদল বাসার দিকে হাঁটা শুরু করলো। রাস্তা দিয়ে আনমনে হেঁটে যাচ্ছে, এমন সময় কেউ একজন ডান হাত ধরলো। বাদল পেছনে তাকিয়ে দেখলো ওর কাছের বন্ধু পিয়াস। বাদল প্রায় সপ্তাহখানেকের মতো পিয়াসের সাথে কোনো প্রকার যোগাযোগ হয়নি। আজকে দেখা হয়ে বাদলের অনেক ভালো লাগলো। বাদল কিছু বলতে যাবে তার আগেই পিয়াস বলল, এতদিন কোথায় ছিলি? কোনো প্রকার যোগাযোগ করিস নাই? এই তো সাময়িক কিছু কাজে ব্যস্ত ছিলাম। ও, শুনলাম তোর নাকি চাকরি হয়েছে। কালকে থেকে জয়েন করব।
অনেক ভালো হয়েছে। আচ্ছা তাহলে যা, পরে কথা হবে, আমার একটা জরুরি কাজ আছে। পিয়াস চলে গেল। পিয়াস বাংলাদেশের সেনাবাহিনীতে চাকরি করে। 3 মাসের ছুটিতে বাসায় এসেছে। পিয়াস চলে যাওয়ার পর বাদল ওর বাসার দিকে হাঁটতে শুরু করলো। একটু পর বাসায় এসে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ল। আজকে শরীর তেমন ভালো লাগছে না। বিকেল পর্যন্ত রুমে শুয়ে থাকলেও দুপুরের লাঞ্চ করার জন্য অবনী অনেকবার ডেকে গেছে, কিন্তু বাদল খাবে না বলে দিয়েছে। সন্ধ্যা হওয়ার একটু আগে অবনী রুমে প্রবেশ করে বাদলের পাশে গিয়ে বসে বলল, ভাইয়া কি হয়েছে তোর? দুপুর থেকে কিচ্ছু খাচ্ছিস না কেন? বাদল চোখ বন্ধ করে শুয়েছিল। অবনীর কথা শুনে চোখ খুলে বলল, এমনি শরীরটা ভালো লাগছে না, তাই। অবনী তাড়াহুড়া করে কপালে হাত দিল, জ্বর আছে কি না এটা দেখতে, কিন্তু শরীর স্বাভাবিক আছে। তাই অবনী বলল, জ্বর তো আসেনি, তাহলে কি হয়েছে? জ্বর ঠান্ডা এগুলো কিছুই হয়নি, এমনি শরীরটা ভালো লাগছে না। ও, কালকে তো নতুন অফিসে যাবি, জামা কাপড় কিছু কিনে নিয়ে আয়। পুরনোগুলো পরে তো যাওয়া যাবে না। একটু পরে যাব। ও, তুই শুয়ে থাক, আমি তোর জন্য নাস্তা নিয়ে আসছি। এখন না, একেবারে রাতে নাস্তা করব। ঠিক আছে। অবনী কিছু বলল না, চুপচাপ চলে গেল। বাদল আরও কিছুক্ষণ শুয়ে থেকে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে শপিং মলের দিকে যেতে লাগলো। শপিং মলে গিয়ে শার্ট প্যান্ট কিনে বের হয়ে যাওয়ার সময় দেখলো শ্রাবণীর পরিবার শপিং মলে প্রবেশ করছে। সামনে শ্রাবণীর বাবা মা ভাই এবং পেছনে শ্রাবণী। একটা ছেলের কথা বলতে বলতে যাচ্ছে, বোধহয় সেই ছেলেটাই শ্রাবণীর হাজবেন্ড। বাদল সেদিকে বেশিক্ষণ তাকিয়ে না থেকে বাসার দিকে যেতে লাগলো। সে যেহেতু একবার বলেছে শ্রাবণীকে মনে করবে না তো করবে না। শ্রাবণীর সাথে কেটে যাওয়া অতীতের মুহূর্তগুলো বাদল সহজে ভুলতে পারছে না। যতবার ভুলে যাওয়ার চেষ্টা করছে ততবারই শ্রাবণীর সাথে দেখা হয়ে ভুলে থাকা ব্যর্থ হয়ে যাচ্ছে। প্রথমে ভেবেছিল সে শ্রাবণীকে একটা সুযোগ দিবে আবার কাছে ফিরে আসার জন্য, তবে এখন আর দেবে না। সেদিনের মতো শপিং করে বাসায় এসে ডিনার করে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে খাবার খেয়ে রুমে এসে রেডি হয়ে বেরিয়ে পড়ল নতুন অফিসের উদ্দেশ্যে। অফিসে প্রথম দিন হওয়ায় কেমন যেন একটা আনইজি ফিল করছে। অচেনা সবার মাঝে সে একা একজন নতুন মানুষ। সবাই বারবার তার দিকে তাকাচ্ছে। একটু পর অফিসের পিয়ন এসে বাদলকে একটা রুম দেখিয়ে ওখানে যেতে বলল। বাদল কথা মতো রুমটার দিকে হাঁটা শুরু করলো। রুমের ভেতরে প্রবেশ করে দেখতে পেল একজন লোক বসে আছে। বাদলকে দেখে লোকটি তাকে চেয়ারে বসতে বলল। বাদল চেয়ারে বসার পর লোকটি বলল, শোনো, এত লোকের ভিতরে আমি তোমাকে ম্যানেজার হিসাবে বেছে নিয়েছি। আশা করছি তুমি আমার কথার বাইরে যাবে না। বাদল মাথা নাড়িয়ে হ্যাঁ জানিয়ে বলতে লাগলো, আপনারা যেভাবে বলবেন সেভাবেই কাজ করার চেষ্টা করব। আপনাদের কথার বাইরে যাব না। আপনাকে বলি, আমি হলাম এই অফিসের বস। কোনো প্রকার সমস্যা হলে আমাকে বলবেন। জি স্যার। পিয়ন আপনাকে কেবিন দেখিয়ে দিবে, ওখানে গিয়ে বসে থাকুন। একটু পর আপনাকে কাজ দেখিয়ে দেওয়ার জন্য একজন ট্রেনার যাবে, এমনকি আপনাকে 3 মাসের ট্রেনিং দেওয়া হবে। জি স্যার, সেটা আমি জানি, লেটারে লেখা ছিল। তাহলে নতুন করে কিছু বলবো না, আমি পিয়নকে বলে দিচ্ছি, উনি আপনাকে কেবিন দেখিয়ে দিবে। এই বলে উনি পিয়নকে ডেকে বাদলকে কেবিনটা দেখিয়ে দিতে বলল। পিয়ন কেবিন দেখিয়ে দিল। বাদল কেবিনে বসে অপেক্ষা করতে লাগলো। একটু পর একজন এসে কাজগুলো বুঝিয়ে দিয়ে চলে গেল। সারা দিন অফিসে কাজ করে বিকেলে বাসার দিকে রওনা দিল। তারপর থেকে রোজ অফিস যেত এবং কাজ করত। এভাবে দেখতে দেখতে 10 মাস কেটে গেল। বাদল এই 10 মাসে শ্রাবণীর সাথে কোনো প্রকার যোগাযোগ করেনি। বাদল যেদিন অফিসে জয়েন করেছিল তার 3 দিন পর শ্রাবণীর বিয়ে হয়ে গেছিল। তারপর থেকে ওর ব্যাপারে কোনো খোঁজ খবর বাদল আর নেয়নি। এদিকে বাদলের আম্মু বাদলকে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে, কিন্তু বাদল এখন বিয়ে করতে রাজি না। বাদল অফিস শেষ করে বাসায় এসে রুমের ভেতরে বিছানায় বসে বিশ্রাম করছিল। এমন সময় বাদলের আম্মু ও অবনী দুজনে একসঙ্গে রুমে প্রবেশ করলো। দুজনকে রুমে আসতে দেখে বাদল শোয়া থেকে বসে পড়ল। তখন আম্মু বাদলের হাতে কয়েকটা ছবি ধরিয়ে দিয়ে বলল, এখানে কয়েকজন মেয়ের ছবি আছে, একটু দেখে বলতো এর ভিতর কাকে তোর পছন্দ হয়।
বাদল ছবিগুলো না দেখে অবনীকে নিতে বলল। অবনী ছবিগুলো হাতে নেওয়ার পর বাদল ওর আম্মুকে বলল। আমি তো বলছি এখন বিয়ে করতে পারবো না, আমার কয়েকদিন সময় প্রয়োজন। তখন বাদলের আম্মু বলল। আর কতদিন সময় নিবি? এখন চাকরি করছিস, এখন বিয়েটা করে ফেললে কি হবে? তবুও আমার কয়েকদিন সময় লাগবে। সেটা হবে না। আগামী শুক্রবার আমরা মেয়ে দেখতে যাব, তার সাথে তুইও যাবি। সেটা শুক্রবারে দেখা যাবে। বাদলের আম্মু কিছু না বলে ওখান থেকে চলে গেল। তখন অবনী বাদলের পাশে বসে বলতে লাগলো। ভাইয়া, বিয়ে করলে কি এমন হবে বলতো? আমার বিয়ে নিয়ে তোর এত মাথা ব্যথা কেন? মাথা ব্যথা তো থাকবেই। আমার বাড়িতে একটা ভাবি আসবে, তার সাথে সারাদিন গল্প করব। একা একা থাকতে তোর ভালো লাগে না? এইসব চিন্তা বাদ দিয়ে পড়াশোনা কর, সামনে তোর HAC পরীক্ষা। সেটা নিয়ে তোকে চিন্তা করতে হবে না, পরীক্ষার সকল প্রস্তুতি আমি নিয়ে ফেলেছি। সেটা রেজাল্ট হাতে পেলে দেখা যাবে। এখন অনেক কথা বলছিস, চল ডিনার করবি। তারপর ওরা দুজনে ডিনার করতে চলে গেল। পরের দিন বাদল অফিসে গেল। এত মাসে অফিসের সকল প্রকার কাজগুলো সে শিখে ফেলেছে। সারা দিন অফিস শেষ করে বাসায় ফিরে এসে ফ্রেশ হয়ে একটু বাইরে ঘুরতে বের হলো। কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় এসে ডিনার করে ঘুমিয়ে গেল। পরের দিন শুক্রবার থাকায় অনেক বেলা করে ঘুম থেকে উঠল বাদল। নাস্তা শেষ করে একটু বাইরে যাবে এমন সময় বাদলের আম্মু বলল। কোথায় যাচ্ছিস এখন? এই একটু বাইরে। এখন বাইরে যাওয়া লাগবে না, রুমে গিয়ে রেডি হয়ে আয়, আমরা মেয়ের বাসায় যাব। তোমাকে তো বললাম আমি এখন বিয়ে করব না। তোকে কি বিয়ে করতে বলেছি? মেয়েটাকে দেখে আসবো, পছন্দ হলে বিয়ে করবি, না হলে করবি না। বাদল ভাবতে লাগলো মেয়েটাকে দেখে আসতে সমস্যা কি, এত করে যখন বলছে তখন না হয় মেয়েটাকে দেখে আসি। তাই বেশি কথা না বলে রুমে গিয়ে রেডি হয়ে এলো। তারপর পরিবারকে নিয়ে মেয়ের বাসার দিকে রওনা দিল। কিছুক্ষণ পর সবাই মেয়ের বাসায় চলে গেল। ভেতরে ঢুকতে বাসার লোকজন এসে তাদের ড্রয়িং রুমে নিয়ে বসিয়ে দিল। বাদল ড্রয়িং রুমে বসে আছে, ডান পাশে ওর আম্মু, বাঁ পাশে অবনী। একটু পর মেয়েকে নিয়ে এসে বাদলের সামনে বসিয়ে দিল। মেয়েটাকে দেখে পাগল হবার মতো অবস্থা। নিজের মনে মনে বলতে লাগলো, এত সুন্দর মেয়ে হয় কিভাবে? শ্রাবণীর থেকেও সে বেশি সুন্দরী। বাদল মেয়েটার দিকে তাকিয়ে আছে। তখন বাদলের আম্মু বলল। আপনাদের মত থাকলে দুজন আলাদা করে কথা বলে আসুক। ওনার কথায় সকলে হ্যাঁ জানালো। তাই বাদল ও মেয়েটাকে একটা আলাদা রুমে পাঠিয়ে দেওয়া হলো কথা বলার জন্য। এখন বাদলের সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। বাদলের মেয়েটাকে পছন্দ হয়েছে, কিন্তু মেয়েটার বাদলকে পছন্দ হয়েছে কিনা সেটা জানে না। তখনই মেয়েটা বলল। আমাকে কি আপনার পছন্দ হয়েছে? পছন্দ হবে না কেন? অবশ্যই পছন্দ হয়েছে। আপনার কি আমাকে পছন্দ হয়েছে? আপনার নাম কি? আমার নাম বাদল। আপনার নাম কি? আমার নাম নুসরাত। বাদল কিছু বলতে যাবে এমন সময় দরজায় অবনী নক করে বলল। ভাইয়া, বাইরে এসো, তোমাদের জন্য সবাই বসে আছে। তখন তারা বাকি কথাগুলো বলতে পারল না। দুজনে রুমের ভেতর থেকে বেরিয়ে এলো। ড্রয়িং রুমে এসে দেখে তাদের বিয়ের দিন ঠিক করে ফেলেছে। বাদল এতে কোনো প্রকার বাধা দেয়নি, কারণ মেয়েটাকে বাদলের পছন্দ হয়েছে। আগামী সপ্তাহে রবিবারে বিয়ে ঠিক করা হয়েছে। সকল প্রকার কথা শেষ করে বাদল সহ সকলে বাসা থেকে বের হয়ে এলো। তারপর বাসায় ফিরে গেল। বাসায় এসে বাদলের আম্মু বাদলকে বলল। তোর যত বন্ধু বান্ধব আছে সকলকে বিয়েতে ইনভাইট করবি। ঠিক আছে। কালকে গিয়ে কার্ড ছাপানোর কথা বলে আসিস। এত টাকা খরচ করা লাগবে না, বন্ধু বান্ধবী আত্মীয় স্বজনের ভেতরেই বিয়ের কাজ করে ফেললে ভালো হবে। ঠিক আছে, তুই যেমন চাস তেমনি হবে। তারপর বাদল কিছু বলল না। বিয়ের আয়োজন করার জন্য অফিস থেকে 1 সপ্তাহ ছুটি নিল বাদল। দেখতে দেখতে বিয়ের দিন খুব কাছে চলে এলো। কালকে বিয়ে। বাদলের বাসা লাইটিংয়ে সাজানো হয়েছে। বাসায় পুরো মেহমান, সবাই যার যার মতো কাজে ব্যস্ত। পরের দিন বিয়ের সকল কার্যক্রম শেষ করে নুসরাতকে নিয়ে বাসায় এলো। সবাই এখন নতুন বউ দেখাতে ব্যস্ত। এই ফাঁকে বাদল ছাদে গিয়ে বসে থাকতে লাগলো। রাত 12টার দিকে সে রুমে প্রবেশ করলো।
নুসরাতকে দেখলো সে খাটের ওপর বসে আছে। বাদল জানতো এই রাতে মেয়েরা তার স্বামীকে সালাম করে, কিন্তু সে তো কিছুই করতে এলো না। হয়তো আনইজি লাগছে যার জন্য আসেনি। যাই হোক, বাদল সেটা নিয়ে মাথা না ঘামিয়ে খাটের দিকে যেতে লাগলো। আপনি আমার কাছে আসবেন না। আমি আপনাকে স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। আমি অন্য একজনকে ভালোবাসি। সদ্য বিবাহিত স্ত্রীর মুখ থেকে এমন কথা শুনে বাদল কিছুক্ষণের জন্য ঘোরের মধ্যে চলে গেল। একটু পর নিজেকে স্বাভাবিক করে নিয়ে বলল, কি বলছো এইসব? তোমার মাথা ঠিক আছে? আমি এখন মজা করার মুডে নেই। আমি আপনার সাথে মজা করতে যাব কেন? সত্যি কথাই বললাম, আমি অন্য একজনকে ভালোবাসি। তাহলে সেদিন আমাকে কেন বলেছিলে আমাকে পছন্দ হয়েছে? ও বিয়ের জন্য হ্যাঁ বলেছিলে কেন? বাবা মায়ের কথা রাখতে গিয়ে এমনটা করতে হয়েছে। এবং আপনাকে একটা কথা বলে রাখি, আমার কাছে আসার চেষ্টা করবেন না। বাদল সোফার দিকে যেতে যেতে বলল, চিন্তা করবে না, আমি তোমার কাছে যাব না। শুধু আমাকে এই কথা বলো, তোমার তো বিয়ে হয়েছে, এখন কি তোমার বয়ফ্রেন্ড আমাকে মেনে নেবে? তার সাথে কথা বলে তো বিয়েটা করেছি। সে এখন দেশের বাইরে আছে, কয়েক মাস পর দেশে আসবে। তারপর আমি আপনাকে রেখে তার কাছে চলে যাব। বাদল সোফায় বসে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। যদি ডিভোর্স দেওয়া লাগে বলবে, দিয়ে দেব। কারণ আমি জানি ভালোবাসার মানুষটাকে না পেলে কতটা কষ্ট লাগে। সেটাও দেশে আসার পর আপনাকে জানাবো। আপনি খাটে ঘুমান, আমি সোফায় ঘুমাচ্ছি। নুসরাত ওকে বলে খাটে ঘুমিয়ে গেল। এদিকে বাদল সোফায় শুয়ে ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই তার ঘুম আসছে না। তাই বারান্দায় গিয়ে রেলিং ধরে দাঁড়ালো। তখন বাজে রাত 1টা। সারা শহর পুরো নির্জন, রাস্তায় কোনো মানুষ নেই, পুরো ফাঁকা রাস্তা। ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে। আচমকা চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল বাদলের। ভেবেছিল নুসরাতকে নিয়ে নতুন করে সব কিছু শুরু করবে, কিন্তু সে অন্য একজনকে ভালোবাসে। নুসরাত চলে যাবে এটা নিয়ে কষ্ট হচ্ছে না, কষ্ট হচ্ছে এটা ভেবে যে তার সাথে বারবার এমন হয় কেন। বারান্দায় বসে আকাশের দিকে এক নজর চেয়ে আছে বাদল। মনটা অনেক খারাপ। হঠাৎ করে বাদলের কানে কিছু কথা ভেসে আসতে লাগলো। কেউ একজন ফিসফিস করে ফোনে কথা বলছে। বাদল রুমের ভিতরে তাকে দেখে নুসরাত যেন কার সাথে ফোনে কথা বলছে, হয়তো তার প্রেমিকের সাথে। তাদের কথা বলার মাঝে বাদল কাটা হয়ে দাঁড়াতে চায় না। সে ডিভোর্স চাইলে বাদল সেটা দিতেও প্রস্তুত আছে। অন্য কারো জন্য সে কষ্ট পাবে কেন, এসব ভাবছে এবং আকাশ দেখছে। সকাল 8টায় নুসরাতের ঘুম ভেঙে যায়। চোখ খুলে সোফার দিকে তাকিয়ে দেখে সেখানে বাদল নেই। কোথায় যেতে পারে এসব বলে ভাবতে লাগলো। এমন সময় নুসরাতের চোখটা বারান্দার দরজার দিকে গেল। দরজাটা খুলে রয়েছে। তারপর বাদল বারান্দায় আছে, তাই নুসরাত বারান্দায় গেল। সেখানে গিয়ে দেখে বাদল চেয়ারে বসে থাকা অবস্থায় ঘুমিয়ে গিয়েছে। নুসরাত বাদলকে ডাকলো। ঘুমের ভেতরে কারো কণ্ঠ শুনে বাদলের ঘুম ভেঙে গেল। চোখটা খুলে নিজেকে বারান্দায় আবিষ্কার করলো। তখন তার মনে পড়ল সে রাতে রুমে যায়নি, বারান্দায় চেয়ারে বসে থাকতে থাকতে ঘুমিয়ে গেছিল। সামনে তাকিয়ে দেখে নুসরাত দাঁড়িয়ে আছে। তাই বাদল নুসরাতকে বলল, কি ব্যাপার, তুমি এখানে কি করছো? আপনাকে রুমে দেখতে পেলাম না, তাই দেখতে এলাম বারান্দায় আছেন কি না। রাতে কোথায় ছিলেন? রাতে বারান্দায় ঘুমিয়ে গিয়েছিলাম। কেন? ঘুম আসছিল না, তাই বারান্দায় এসে বসেছিলাম। তারপর বসে থাকতে থাকতে ঘুমিয়ে গিয়েছিলাম। ও আচ্ছা, যান তাহলে, ফ্রেশ হয়ে আসেন। তুমি আগে যাও। নুসরাত কিছু না বলে ওয়াশরুমের দিকে চলে যেতে লাগলো। তখন বাদলের একটা কথা মনে পড়ল। সেটা বলার জন্য নুসরাতের কাছে গেল ও বলল, শোনো, আমাদের মাঝে যে কোনো সম্পর্ক নেই, এটা যেন বাসার কেউ না জানতে পারে। আমার সাথে ভালো ব্যবহার না করলেও সমস্যা নেই, অন্তত বাসার লোকের সাথে ভালোভাবে কথা বলো। সেটা আমি জানি, এইসব বিষয় নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। ঠিক আছে। নুসরাত কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে বের হওয়ার পর বাদল ওয়াশরুমে গেল। বাদল ফ্রেশ হয়ে বের হয়ে দেখে নুসরাত রুমে নেই। নুসরাতকে খুঁজতে খুঁজতে রুমের বাইরে এসে দেখে সে রান্না করছে
আম্মুর সাথে কাজ করছে। বাদল কিছু না বলে বাসার বাইরে চলে গেল। বাইরে থেকে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে বাসায় ফিরে এলো। নিজের রুমের দিকে যাবে এমন সময় ওর আম্মু বলে উঠল, নাস্তা করে যা। একটু পরে করব। একটু পরে হবে না, এক্ষুনি নাস্তা করে যা। বাদল কোনো উপায় না পেয়ে বলল। ঠিক আছে, দাও। তারপর বাদল খাবার টেবিলে বসলো। তখন বাদলের আম্মু নুসরাতকে ডেকে বলল। তুমিও বসো, নাস্তা করো। তখন নুসরাত রান্নাঘর থেকে বলতে লাগলো, আম্মু, আগে আপনারা নাস্তা করে নিন, তারপর আমি করব। না, তুমি আমাদের সাথে বসো। বাদলের আম্মু বারবার বলছিল দেখে নুসরাত টেবিলে বসে নাস্তা করলো। ওইদিকে বাদল নাস্তা করে নিজের রুমে গিয়ে রেডি হয়ে নিচে এসে কাউকে কিছু না বলে বাইরে চলে গেল। বাসার পাশের চৌরাস্তায় বসে আসে বাদল। সে পিয়াসের জন্য অপেক্ষা করছে। একটু পর পিয়াস এলো, এসে বলল, কালকে বিয়ে হলো, আজকে এখানে বসে আছিস কেন? বিয়েটা শুধু নামে হয়েছে, কাজের কাজ কিছুই হচ্ছে না। কেন, কি হয়েছে? বলা যাবে না, অনেক কথা। ও, কল দিয়ে আসতে বললি, এখন কি করবি? তোর চেনা ভালো কোনো উকিল আছে কি? তার কাছে আমাকে একটু নিয়ে চল। উকিলের কাছে গিয়ে কি করবি? জরুরি একটা কাজ আছে, চল। পিয়াস কিছু না বলে বাদলকে নিয়ে ওর চেনা একজন উকিলের কাছে গেল। বাদল ওনার সাথে ডিভোর্স পেপারের ব্যাপারে কথা বলতে গিয়েছে। বাদলের কাছ থেকে বিস্তারিত শুনে উকিল বলল, 6 মাসের আগে ডিভোর্স পেপার হাতে পাবেন না, তবে আমি এর আগে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবেন। বলে বাদল ও পিয়াস ওখান থেকে চলে এলো। পিয়াস বাদলের পাশেই ছিল। উকিলের সাথে এমন কথা শুনে পিয়াস বলল, তুই ডিভোর্স পেপার দিয়ে কি করবি? সবাই যা করে আমিও তাই করব। কিন্তু কেন? তোকে পরে এক সময় বলবো। এখন বল। পরে বলবো। তোর কি কোনো কাজ আছে? পিয়াস মাথা নাড়িয়ে না জানালো। তাই বাদল বলল, তাহলে চল দূরে কোথাও থেকে ঘুরে আসি। কোথায় যাবি? দূরে কোথাও যাব। দূরে যাওয়ার দরকার নেই, চল নদীর পাড়ে গিয়ে থাকি, তাতেই হবে। ঠিক আছে, চল। তারপর দুজনে একসাথে নদীর পাড়ে গেল। এখন দুপুর 1টা বাজে। তারা এখানে এসেছে সকাল 10টায়, মানে প্রায় 3 ঘন্টার মতো হয়ে গেছে। নদীর পাড়ে বসে আছে। বাদল পিয়াসের সাথে গল্প করছিল ও গান শুনছিল। হঠাৎ করে বাদলের ফোনে একটা কল এলো। বাদল ফোনের দিকে তাকিয়ে দেখলো আননোন নাম্বার, তাই কল রিসিভ করলো না। কয়েকবার সেই একই নাম্বার থেকে কল আসার জন্য বাদল কল রিসিভ করে সালাম দিল। ওপাশ থেকে সালামের উত্তর নিয়ে বলল, আপনি কোথায় আছেন? আমি কোথায় আছি সেটা আপনাকে বলবো কেন? আপনি কে? আমি নুসরাত বলছি। এবার কি চিনতে পেরেছেন? হ্যাঁ, চিনেছি। বলো, কি বলবে? সকালে সেই চলে গেলেন, আম্মু বাসায় আসতে বলল। আম্মুকে বলো একটু পর বাসায় আসবো। আপনি এখন চলে আসুন। বাদল এবার একটু জোর গলায় বলল। বললাম তো পরে আসবো। জোর গলার কথাগুলো শুনে নুসরাত ভয়ে কলটা কেটে দিল। বাদল কল ব্যাক করার প্রয়োজন মনে করলো না। নদীর পাড়ে ঠান্ডা বাতাসে আরও কিছুক্ষণ বসে থাকার পর পিয়াস বলল, চল এবার বাসায় চলে যাই, অনেকক্ষণ হয়েছে এখানে এসেছি। বাদল দাঁড়াতে দাঁড়াতে বলল, ঠিক আছে, চল। তারপর যে যার বাসায় চলে গেল। বাদল বাসার দরজার সামনে এসে কলিং বেল বাজাতেই অবনী দরজা খুলে দিয়ে বলল, এতক্ষণ কোথায় ছিলি? তোর জন্য এখনো কেউ খায়নি, সবাই না খেয়ে বসে আছে। আমার জন্য তোদের না খেয়ে কে থাকতে বলেছে? কেউ বলেনি, সবাই এমনি রয়েছে। বলতে বলতে বাদল বাসার ভেতরে প্রবেশ করলো। তারপর নিজের রুমে গিয়ে ওয়াশরুমে চলে গেল। বাদল ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতে যাবে এমন সময় শুনতে পেল নুসরাত কারো সাথে কথা বলছে। কথাগুলো এমন ছিল, তুমি দেশে আসবে কবে? তোমাকে ছাড়া ভালো লাগে না, অনেক দিন হলো তোমাকে দেখি না। আরও নানান কথা বলছিল। বাদলের বুঝতে বাকি থাকলো না সে কার সাথে কথা বলছিল। এসব শুনে বাদলের মনটা কিছুক্ষণের জন্য খারাপ হয়ে গেল। আজকে তার শ্রাবণীর কথা মনে পড়ছে। রিলেশনে থাকার সময় কত কথা বলেছে, কিন্তু সম্পর্কের শেষ হয়ে যাওয়ার পর থেকে কোনো খবর পায়নি। যাই হোক, বাদল ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে না থেকে বের হলো। রুমে কারো উপস্থিত বুঝতে পেরে নুসরাত কল কেটে দিল। নুসরাত বাদলকে দেখে ভেবেছিল সে বলবে কার সাথে কথা বলছিল, কিন্তু তার চিন্তা
ভুল করে দিয়ে বাদল নিচে চলে গেল। বাদল নিচে এসে দেখে নুসরাতের বাসা থেকে কয়েকজন মেহমান এসেছে, তাই তাদের সাথে কিছুক্ষণ কথা বলল। আজকে বাদল ও নুসরাতদের বাবার বাসায় যাবে। বাদলের যাওয়ার কোনো ইচ্ছা না থাকা সত্ত্বেও যাবে। যদি না যায় তাহলে এটা বেয়াদবি হিসেবে ধরে নেওয়া হবে। মেহমানদের দুপুরের খাবারের ব্যবস্থা করা হলো। তাদের সাথে বাদলও লাঞ্চ করে নিল। বিকেলে নুসরাতের বাসার লোকের সাথে বের হলো নুসরাতের বাবার বাসার যাওয়ার জন্য। গাড়ির ভেতরে দুজন পাশাপাশি বসে আছে। বাদল কি যেন ভেবে নুসরাতের হাত ধরল, কিন্তু নুসরাত সেটা ছাড়িয়ে নিয়ে আস্তে আস্তে বলল, আপনি আমার হাত ধরবেন না প্লিজ, এসব আমার পছন্দ না। আমি তোমার স্বামী, তোমার হাত ধরার অধিকার আমার আছে। কতবার বলবো আপনাকে স্বামী হিসেবে মানি না, আমি অন্য একজনকে ভালোবাসি। এবার বাদল কিছু বলল না, চুপ করে বসে থাকলো। একটু পর নুসরাতের বাসার সামনে সবাই চলে এলো। সেখানে রাতটা থেকে পরের দিন সকালে নুসরাতকে নিয়ে বাদলের বাসায় চলে এলো। রাতে বাদল সোফায় শুয়ে আছে, নুসরাত খাটে। তখন বাদল নুসরাতকে বলল, উকিলের সাথে কথা বলেছি, খুব শীঘ্রই আমাদের ডিভোর্স পেপার হয়ে যাবে। নুসরাত কিছুটা অবাক হয়ে বাদলের দিকে তাকিয়ে থাকলো। অনেকক্ষণ তাকিয়ে থাকার পর কিছুটা অস্বাভাবিক কণ্ঠে বলল, মানে কি, ডিভোর্স পেপার পেয়ে যাব? আমাদের ডিভোর্স পেপার সেটা পেতে 6 মাসের মতো সময় লাগবে। ততদিন আপনার বয়ফ্রেন্ডও দেশে চলে আসবে। তখন আমি আপনাকে মুক্ত করে দেব তার কাছে চলে যাওয়ার জন্য। নুসরাত কিছু বলল না, অন্যদিকে মুখ ফিরিয়ে শুয়ে পড়ল। বাদল সোফায় শুয়ে ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু ঘুমের কোনো লক্ষণ দেখতে পারছে না। জীবনে কোনো দিন সোফায় ঘুমায়নি, যার জন্য এমন হচ্ছে। নুসরাতের দিকে তাকিয়ে দেখলো সে আরামে ঘুমাচ্ছে। আরও কিছুক্ষণ ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু সেটা হলো না। তাই ড্রয়ার খুলে ডায়েরিটা নিয়ে বারান্দায় চলে গেল। বাদলের একটা ডায়েরি আছে, যেটাতে তার অতীত থেকে শুরু করে ভবিষ্যতের সকল স্বপ্নগুলো লিখে রেখেছে। আজ সপ্তাহখানেক হয়ে গেছে ডায়েরিতে হাত দেয় না। আজকে ঘুম আসছে না দেখে ডায়েরির পুরনো স্মৃতি দেখতে লাগলো। প্রথম পাতাগুলোতে তেমন কোনো কিছু নেই। ডায়েরির মাঝামাঝি যাওয়ার পর কয়েক মাস আগের তারিখ দেখতে পেল। তখন সে লিখে রেখেছিল, আজকে শ্রাবণীকে অনেক মিস করছিলাম। বাইরে থেকে যতই বলি না কেন তাকে ভুলে গিয়েছি, কিন্তু মন থেকে তো ভুলতে পারবো না। সে ভুলে যাবে, আমি না হয় তাকে মনে রাখবো। তার পরের পৃষ্ঠায় লেখা ছিল, চাইলে নতুন করে শুরু করা যায় না, তবুও শুরু করতে হয়। তারপর থেকে পৃষ্ঠাগুলো ফাঁকা হয়ে আছে, তার মানে আর কোনো কিছু লেখা হয়নি। তাই আজকের তারিখ দিয়ে লিখলো, ভেবেছিলাম নতুন মানুষটাকে দিয়ে নতুন করে জীবন শুরু করব, কিন্তু আমার ভাগ্যটা তেমন ভালো না। সে অন্য একজনকে ভালোবাসে, কয়েকটা মাস শুধু আমার কাছে থাকবে। তবে সে যদি সারা জীবনের জন্য আমার কাছে থাকতে চায় তাহলে আমি রেখে দেব, আর যদি চলে যেতে চায় তাহলে তাকে চলে যেতে দেব। জোর করে সব কিছু হলেও কখনো ভালোবাসা হয় না। আজকের পর থেকে বোধ হয় ডায়েরিটা না লেখেও হতে পারে। হয়তো এই পর্যন্তই ডায়েরি লেখা সমাপ্ত হয়ে যাবে, তাই একটু বেশি করেই লিখতে চাই। নুসরাত যখন তার ভালোবাসার মানুষটির সাথে ফোনে কথা বলে তখন আমার শ্রাবণীর কথা মনে পড়ে। তার সাথে কত পরিমাণ এমন করে কথা বলেছি, কিন্তু সেগুলো এখন স্মৃতির পাতা হিসেবে থেকে গেছে। শ্রাবণীর ভালোবাসার ওপরে একরাশ অভিমান, রাগ, অনেক কিছুই পড়ে আছে, যেগুলো কিনা কখনোই উঠবে না, সারা জীবন থেকে যাবে। আর কোনো কথা লিখতে পারল না। চোখ কেমন যেন বন্ধ হয়ে আসছিল। সেটা ঘুমের জন্য নাকি অন্য কোনো কারণে সেটা তার জানা ছিল না। ডায়েরিটা নিয়ে আগের জায়গায় রেখে সোফায় গিয়ে ঘুমিয়ে পড়ল। সকালে অ্যালার্মের শব্দে ঘুম ভাঙল। বাদল ঘুম থেকে উঠে দেখে নুসরাত বিছানায় নেই, কোথায় চলে গেছে সেসব নিয়ে চিন্তা না করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে খাবার টেবিলে গেল। তখন দেখলো নুসরাত রান্নাঘরে নাস্তা বানানোর কাজে বাদলের আম্মুকে সাহায্য করছে। তখন বাদল ওর আম্মুকে বলল, আম্মু তাড়াতাড়ি নাস্তা দাও, অফিসে লেট হয়ে যাচ্ছে। একটু অপেক্ষা কর, নিয়ে আসছি। তাড়াতাড়ি নিয়ে এসো। একটু পর বাদলকে নাস্তা দিল।
সেগুলো খেয়ে একটা রিক্সা নিয়ে অফিসের দিকে যেতে শুরু করলো। অফিসের সামনে এসে ভাড়া দিয়ে অফিসের ভেতরে প্রবেশ করে নিজের কেবিনে যেতে লাগলো। বাদল নিজের কেবিনের দিকে যাচ্ছে, তখন অফিসের সকল লোকজন বাদলের দিকে তাকিয়ে আছে। অফিসের বেশি কর্মী নেই, মাত্র ৪৯ জন, বাদলকে নিয়ে ৫০ জন। কেবিনে বসে বসে কাজ করছিল, এমন সময় বাদলের ফোনটা বেজে উঠল। অফিস টাইমে কল আসা, এই ব্যাপারটা বাদলের একদম পছন্দ না। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলো নুসরাত কল করেছে। প্রথমে ভাবলো কলটা রিসিভ করবে না, কিন্তু পরে কলটা রিসিভ করলো। তখন ওপাশ থেকে নুসরাত বলল, অফিসে ঠিকঠাক মতো গিয়েছো? নুসরাতের মুখে তুমি কথাটা শুনে বাদল অনেকটা অবাক হলো, কিন্তু সেটা নুসরাতকে বুঝতে না দিয়ে বলল, হ্যাঁ এসেছি। এরপর থেকে অফিস টাইমে আমাকে কল দেবে না, কেমন? হুম, অফিসে গিয়েছো কিনা এটা শোনার জন্য কল করেছিলাম, এর বেশি আর কিছুই না। আচ্ছা, পরে কথা বলবো, এখন অনেক কাজ আছে। বলে কলটা কেটে দিল। যত কথা বলবে তত নুসরাতের প্রতি মায়া বেড়ে যাবে, যেটা সে চায় না। ওর সাথে যত কম কথা বলা যাবে ততই ভালো হবে। সারাদিন অফিসের কাজ করে বিকেলে অফিস ছুটি হওয়ার পর বাদল অফিস থেকে বের হয়ে বাসার দিকে যেতে লাগলো। রাস্তার ভেতরে পিয়াসের সাথে দেখা হয়ে গেল, তাই সে বাসায় না গিয়ে আড্ডা দিতে চলে গেল। আড্ডা দিয়ে বাসায় যেতে যেতে রাত ৯টা বেজে গেছে। কলিং বেল বাজানোর একটু পর নুসরাত দরজা খুলে দিয়ে কিছুটা রাগী গলায় বলতে লাগলো, বাসায় আসতে এত দেরি হলো কেন? কোন মেয়ের সাথে ছিলে এতক্ষণ? সেটা তোমাকে বলবো কেন? তুমি গিয়ে তোমার কাজ করো। দাও, তোমার ব্যাগটা দাও। বাদল নুসরাতের হাতে ব্যাগটা ধরিয়ে দিল। নুসরাত সেটা নিয়ে রুমে গেল এবং বাদল চলে গেল ওয়াশরুমে। সেখানে গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে ডিনার করে সোফায় শুয়ে পড়ল। সোফায় শুয়ে ঘুমানোর চেষ্টা করছে, তখন নুসরাত বলল, সোফায় ঘুম না এলে বিছানায় এসে শুয়ে পড়ো। না থাক, আমি এখন ঠিক আছি, এবং তুমি আমার সাথে কম কথা বলো প্লিজ। কম কথা কেন বলবো? তোমার সাথে বেশি কথা বললে তোমার প্রতি আমার মায়া বেড়ে যাবে, পরে তুমি চলে যাবে, তখন সহজে ভুলতে পারবো না। বাদলের এমন কথায় নুসরাত কিছুক্ষণ ছলছল চোখে তাকিয়ে থেকে বলল, ঠিক আছে। বলে অন্য পাশ হয়ে শুয়ে পড়ল, ঠিক গতকালের মতো। বাদল সেদিকে লক্ষ্য না করে নিজের মতো শুয়ে থাকতে লাগলো। সকালে ঘুম ভেঙে গেল। গতকাল কখন ঘুমিয়ে গিয়েছিল সেটা জানা নেই। নুসরাতকে দেখতে পেল খাটের উপর শুয়ে আছে। একবার ভাবলো ঘুম থেকে ডেকে তুলবে, পরক্ষণেই নিজের ভাবনা বদলে ফেলে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে বের হয়ে দেখে নুসরাত ঘুম থেকে উঠে গেছে। বাদলকে দেখে মুচকি হাসি দিয়ে বলল, গুড মর্নিং। বলে ওয়াশরুমে চলে গেল। বাদল নুসরাতের কথার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করল না। সে তার মতো রেডি হয়ে অফিসে চলে গেল। অফিসে বসে কাজ করছে বাদল, সম্পূর্ণ মনোযোগ কাজের উপর, অন্য কোনো দিকে ভ্রুক্ষেপ নেই। হঠাৎ করে ফোনে কল এলো। কলটা এসে মন খারাপ করে দিল। ফোনের দিকে তাকিয়ে দেখে নুসরাতের নাম্বার থেকে কল এসেছে। কলটা রিসিভ করতেই নুসরাত ও পাশ থেকে বলতে লাগলো, বাসায় আসবে কখন? বাদল কিছুটা বিরক্ত ভার নিয়ে বলল, প্রতিদিন যেই সময়ে আসি আজকেও সেই সময়েই আসবো। ঠিক আছে, সাবধানে আসবে। বলে কলটা কেটে দিল। বাদলের কাছে নুসরাতের ব্যবহারটা অন্যরকম লাগছে। পরশু থেকে খুব ভালোভাবে কথা বলছে, যেন ওর কাছের একজন মানুষ। ততক্ষণে লাঞ্চের সময় হয়ে গেছে। বাদল ক্যান্টিনে গিয়ে খাবার খেয়ে এসে কাজ করতে শুরু করলো। অফিস ছুটির পর পায়ে হেঁটে হেঁটে বাসায় যাচ্ছে বাদল। চারিদিকে সন্ধ্যা নেমে আসছে। তখন রাস্তায় একটা রিক্সা দেখে সে থমকে গেল। আজ অনেক বছর পর শ্রাবণীকে এভাবে দেখবে সে ভাবতে পারেনি। রিকশায় করে শ্রাবণী কোথায় যেন যাচ্ছে। তার চেহারা আগের মতো নেই, অনেকটা পরিবর্তন হয়ে গেছে। আগের মতো মায়াটা মুখে নেই। মনের ভেতর থেকে চাইলেও একবার ডাক দিতে, কিন্তু সে দিল না। সে তার রাস্তা ধরে হেঁটে যেতে লাগলো। শ্রাবণীকে আজ এত বছর পর দেখবে সেটা কখনো চিন্তা করেনি। হয়তো সংসারের চিন্তা করে করে চেহারা থেকে সকল মায়া চলে গেছে। শ্রাবণীর চেহারা আগে দেখলে যেন ভালো লাগতো, আজকে সেটা লাগলো না। এতক্ষণে বাসার সামনে চলে এসেছে। বাদল রুমের বারান্দার দিকে তাকাতে দেখলো নুসরাত দাঁড়িয়ে আছে। বাদলকে আসতে দেখে রুমের ভেতরে চলে গেল। বাদল বাসার
কলিং বেল বাজালো, সাথে সাথে দরজা খুলে গেল। ভেতরে প্রবেশ করে দেখে নুসরাত দরজার কাছে দাঁড়িয়ে আছে। নুসরাত অফিসের ব্যাগটা হাতে নিয়ে রুমে যেতে যেতে বলল, তুমি গিয়ে ফ্রেশ হয়ে রুমে বসে থাকো, আমি তোমার খাবার নিয়ে আসছি। নুসরাতের এমন ব্যবহার বাদলকে অনেকটা অবাক করে তুলছে। বুঝতে পারছে না এত ভালো ব্যবহার করার কারণগুলো কি হতে পারে। প্রশ্নের উত্তর তার যেভাবেই হোক জানতে হবে। বাদল ফ্রেশ হয়ে খাটের উপর বসেছিল। নুসরাত হাতে খাবারের প্লেট নিয়ে রুমে এলো। খাবারগুলো খাওয়ার পর নুসরাত প্লেট নিয়ে চলে গেল। বাদল বিছানা থেকে নেমে বারান্দায় চেয়ারে গিয়ে বসে পড়ল। বসে বসে বাইরের ব্যস্ত শহর ও আকাশ দেখছিল। এমন সময় নুসরাত বারান্দায় এসে আরেকটা চেয়ারে বসে বলতে লাগলো, একা একা বসে কি করছো? বাদল আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, ভাবছি কি করব। আমার সাথে গল্প করো। তোমার সাথে গল্প করার ইচ্ছে আমার নেই। ঠিক আছে, গল্প না করলে অন্তত কথা বলো, নাকি সেটাও বলবে না? কথা বলার মতনও কোনো কিছুই নেই। আচ্ছা, তুমি এমন কেন? পরিস্থিতি বানিয়ে দিয়েছে। নিজেকে একটু গুছিয়ে চলবে কেমন? আমি তো সারা জীবন থাকবো না তোমার খেয়াল রাখার জন্য। তোমাকে কি আমার খেয়াল রাখতে বলেছি যে তুমি আমার খেয়াল রাখবে? রাখলে কি হবে? অনেক কিছু হয়ে যাবে। তুমি অন্য কাউকে ভালোবাসো, অথচ আমাকে নিয়ে চিন্তা করা বাদ দাও। এবং এইসব কেন করছো আমি ভালো করে বুঝতে পারছি। আমার কাছে থেকে মুক্তি চাইছো। চিন্তা করবে না, ডিভোর্স পেপার হাতে পেলেই তোমাকে মুক্ত করে দেব। বাদলের কাছ থেকে নুসরাত এমন কথা আশা করেনি। সে সময় কাটানোর জন্য কথা বলতে চেয়েছিল, কিন্তু বাদল অন্য কিছু ভেবে ফেলেছে তাই বলল, তুমি ভুল ভাবছো, আমি সময় কাটানোর জন্য কথা বলছি। আমি তো তোমাকে বলেছিলাম আমার সাথে কথা বলবে না। তোমার সাথে কথা বললে আমি এক প্রকার মায়ায় জড়িয়ে যাই। পরবর্তীতে তুমি যখন ছেড়ে চলে যাবে তখন সহজে ভুলতে পারবো না। তাই তোমাকে বলছি তুমি আমার সাথে বেশি কথা বলবে না। নুসরাত কিছু না বলে বারান্দা থেকে চলে গেল। বাদলের কথাগুলো শুনে অনেক খারাপ লেগেছে, কিন্তু বাদলের কিছু করার নেই। নিজে বাঁচতে চাইলে এমনটা করতে হবে। বাদল অপেক্ষা করছে কখন ডিভোর্স পেপার হাতে পাবে, তারপর নুসরাতকে ডিভোর্স দিয়ে দিবে। তার সাথে ওর প্রিয় মানুষটার হাতে ওকে তুলে দিবে। রাত 9টার দিকে রুমে প্রবেশ করে দেখে নুসরাত বিছানায় শুয়ে আছে। বাদল সেদিকে বেশি মনোযোগ না দিয়ে ডায়েরিটা নিয়ে বারান্দায় গিয়ে দরজা লাগিয়ে দিয়ে বসে পড়ল। ঠিক করেছিল ডায়েরিটা আর লিখবে না, কিন্তু অতীতের মানুষটার সাথে বারবার দেখা হওয়ার কারণে আবার লিখতে হবে। স্মৃতিগুলো সুন্দর করে লিখে রাখতে চায় এই ডায়েরিতে। এবার নিজের প্রথম পাতায় না লিখে শেষের পাতায় লিখলো, আমি আজও একটা মেয়েকে প্রচণ্ড ভালোবাসি, কিন্তু সেটার ওপরে হাজার রাগ অভিমান পড়ে আছে। লাইনটুকু শ্রাবণীকে উদ্দেশ্য করে লিখে রেখে দিল। তারপর মাঝ পৃষ্ঠায় এসে আজকের তারিখ দিয়ে লিখে রাখলো। শ্রাবণীর সাথে দেখা হবে কোনোদিন ভাবতে পারিনি। আরও কিছুটা লাইন লিখতে গিয়েও লিখলো না। এই পর্যন্ত সমাপ্ত রেখে ডায়েরিটা রেখে সোফায় শুয়ে পড়ল। শুয়ে শুয়ে ঘুমানোর চেষ্টা করছে, তখন নুসরাত ডেকে বলল, খাটের উপর এসে ঘুমাও। এভাবে কতদিন সোফায় ঘুমাবে? যতদিন আপনাকে ডিভোর্স দিয়ে বিদায় না করতে পারছি ততদিন খাটে ঘুমাবো না। আমি কি তোমার কাছে বড় সমস্যা হয়ে গেছি? সমস্যা না হলে কি অন্য গার্লফ্রেন্ডকে আমি দেখাশোনা করছি? আমি যদি তোমাকে মেনে নিতাম তাহলে কি তুমি আমার সাথে এমন করতে? তখন এমনটা করতাম না, তোমাকে নিজের ভালোবাসা দিয়ে আঁকলে রাখতাম। কিন্তু তুমি যেহেতু অন্য একজনকে ভালোবাসো তাই সেটা আর করব না। নুসরাত কিছু বলল না, বিছানায় শুয়ে থাকলো। এদিকে বাদল শুয়ে থাকতে থাকতে কখন ঘুমিয়ে গেছে সেটা নিজেও বলতে পারে না। পরের দিন সকালে উঠে প্রতিদিনের মতো অফিসে চলে গেল। এভাবে তার দিন কাটতে লাগলো 6 মাস পর। এই 6 মাসে নুসরাতের সাথে কিছুটা ভালো সম্পর্ক হয়ে গেছে। একদিন রাতে নুসরাত বাদলকে বলেছিল তার বয়ফ্রেন্ড নাকি দেশে ফিরে এসেছে। বাদল ওর বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে চেয়েছিল, কিন্তু নুসরাত দেখা করায়নি। অফিস শেষ করে বাসার দিকে যাচ্ছিল বাদল। এমন সময় তার ফোনটা বেজে উঠল। পকেট থেকে ফোন বের করে হাতে নিয়ে দেখলো উকিল ফোন করেছে। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে উকিল সাহেব বলতে লাগলো,
আপনার ডিভোর্স পেপার আমার কাছে এসেছে, আপনি এসে সেটা নিয়ে যাবেন। কখন আসবো? আপনার যখন সময় হবে তখনই চলে আসেন। এখন গেলে কি হবে? হ্যাঁ হবে, আসুন এসে নিয়ে যান। বাদল কলটা কেটে দিয়ে উকিলের কাছে যেতে লাগলো। অবশেষে সেই সময় চলে এলো। এবার নুসরাতকে ডিভোর্স দিয়ে দিবে আর সে চলে যাবে তার ভালোবাসার মানুষের কাছে এবং বাদল থেকে যাবে অবহেলায়। ডিভোর্স পেপারটা হাতে নিয়ে বাসার কলিং বেল বাজালো। একটু পর অবনী দরজা খুলে দিল। অন্যান্য দিন নুসরাত দরজা খুলে দেয়, কিন্তু আজকে নেই। বাসায় ভেতরে প্রবেশ করে নিজের রুমের দিকে যেতে লাগলো বাদল। রুমের দরজার কাছে এসে শুনতে পেল ভেতরে নুসরাত কার সাথে যেন কথা বলছে। তাই সে রুমের ভিতরে প্রবেশ না করে কান পেতে কথাগুলো শুনতে লাগলো। নুসরাতের বলা কথাগুলো ছিল, বাদলকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, আর না, এর থেকে বেশি কষ্ট দিলে আমি ওকে হারিয়ে ফেলবো, যেটা আমি চাই না। তখন ফোনের ওপাশ থেকে কী যেন বলছিল, সেটা বাদল শুনতে পায়নি। নুসরাত আবার বলতে লাগলো, আরে আমি তো অন্য কাউকে ভালোবাসি না, আমি শুধু বাদলকে ভালোবাসি। এতদিন ওর সাথে এমন ব্যবহার করেছিলাম তার একটা কারণ ছিল। আমি জানতে পেরেছিলাম তার একটা গার্লফ্রেন্ড ছিল, ওর নাম ছিল শ্রাবণী। সে বাদলকে ধোঁকা দিয়ে চলে যায়। বলে থেমে গেল। বোধহয় ফোনের ওপাশ থেকে কেউ কিছু বলছে। বাদল কথাগুলো যত শুনছে তত অবাক হচ্ছে, তার সাথে খুশিও হচ্ছে। একটু পর নুসরাত আবার বলতে লাগলো, এইসব আমি ওর ডায়েরি থেকে জানতে পেরেছিলাম। বিয়ের দিন রাতে ওর ডায়েরিটা আমি একবার পড়েছিলাম, অনেক কষ্ট পেয়েছিলাম সেগুলো পড়ে। তখন ভেবেছিলাম তার ভালোবাসাটা পরীক্ষা করে দেখি সে কেমন ভালোবাসে। তাই ওই দিন তাকে বলেছিলাম আমার বয়ফ্রেন্ড আছে, তাই সে আমার প্রতি কোনো প্রকার জোর দেখায়নি। তবে এটা বুঝতে পেরেছি তার মনের ভেতর এখনও ভালোবাসা বেঁচে আছে, সেটা নিজের করে নিতে পারলে কোনো সমস্যা থাকবে না। এখন তাহলে থাক, পরে কথা হবে। তারপর নুসরাত আর কিছু বলল না। এদিকে বাদল এসব কথা শুনে কি ভাববে কিছু বুঝতে পারল না। সে ভাবতে লাগলো, এর জন্য তাহলে নুসরাত ভালো ব্যবহার করলো। নুসরাত যেহেতু তাকে এভাবে কষ্ট দিয়েছে, তাই সেও এখন নুসরাতকে কষ্ট দিবে। তাই মনে মনে একটা প্ল্যান বানিয়ে রুমে প্রবেশ করলো। বাদলকে রুমে দেখে নুসরাত অবাক হয়ে বলল, তুমি কখন এলে? বাদল নুসরাতের হাতে একটা কাগজ ধরিয়ে দিয়ে বলল, এটা আমাদের ডিভোর্স লেটার, আমি স্বাক্ষর করে দিয়েছি, এবার তুমিও স্বাক্ষর করে দাও। বাদলের মুখে এমন কথা শুনে নুসরাত কি বলবে সেটা ভেবে পেল না। অবশেষে কেঁদে দিয়ে বলল, তুমি সত্যি সত্যি আমাকে ডিভোর্স দিবে? তুমি তো অন্য একজনকে ভালোবাসো। বিয়ের রাতেই তো বলেছিলে আমাকে তোমার পছন্দ না, আমাকে তোমার স্বামী হিসেবে মানতে পারবে না। সেটা আমি... বাদল নুসরাতকে কিছু বলতে না দিয়ে নিজে বলল, এত কথা শুনতে চাই না, তুমি লেটারটা স্বাক্ষর করে নিজের বাসায় চলে যাও। নুসরাত ডিভোর্স পেপারটা ছিঁড়ে ফেলে বলল, আমি কোনোদিনও তোমাকে ডিভোর্স দিব না, আমি তোমার ছিলাম, তোমারই আছি। কিন্তু আমি তোমাকে দিয়েছি, তাই তোমার এই বাসায় থাকার কোনো অধিকার নেই, তুমি এখান থেকে চলে যাও। নুসরাত কান্না করতে করতে বলল, ঠিক আছে, চলে যাচ্ছি। যাওয়ার আগে একটা কথা বলে রাখি, তুমি যখনই আমাকে তোমার কাছে পেতে চাইবে তখনই পেয়ে যাবে। আমি সব সময় তোমার হওয়ার জন্য প্রস্তুত আছি। বলে নুসরাত নিজের জামা কাপড় ব্যাগ নিয়ে ওর বাসায় চলে গেল। বাদল তাকে কোনো প্রকার বাধা দেওয়ার চেষ্টা করেনি। নুসরাতকে চলে যেতে দেখে বাদলের আম্মু অনেকবার জানতে চেয়েছিল কেন চলে যাচ্ছে। তখন বাদল বলল, ভালো লাগছে না তাই চলে যাচ্ছে, কয়েকদিন পর আবার ফিরে আসবে। বাদল নুসরাতকে বুঝাতে চায় কাউকে কষ্ট দিলে কেমন লাগে। বাদল যদি আগে জানতো নুসরাত তার সাথে নাটক করছে, তাহলে অনেক আগেই নুসরাতকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করত। নুসরাতের ছিঁড়ে ফেলা কাগজটা মেঝেতে পড়ে আছে। বাদল সেটা তুলে নিয়ে ডাস্টবিনে ফেলে দিল। ছিঁড়ে ফেলা কাগজটা সাধারণ একটা কাগজ ছিল। আসল ডিভোর্স পেপারটা বাদল নিজের কাছে রেখে দিয়েছে। নুসরাতের কথা শুনে সে বুঝতে পেরেছে নুসরাত তাকে ডিভোর্স দেবে না। তাই তো ডিভোর্সের কথা বললে সে মন খারাপ করত। 2 মাস হয়ে গেছে নুসরাতের সাথে কোনো প্রকার কথা বলেনি বাদল। সে বাদে বাসার সকলে নুসরাতের সাথে কথা বলে। অফিসের বসে বসে ভাবছে এবার নুসরাতকে বাসায় ফিরিয়ে নিয়ে আসা উচিত।
বলা যায় না কখন তাকে হারিয়ে ফেলবে। কালকে শুক্রবার, কালকে সকালে নুসরাতের বাসায় যাবে, কিন্তু সেটা কাউকে বলবে না, নুসরাতকে সারপ্রাইজ দিবে। অফিস শেষ করে শপিং মলে গিয়ে একটা শাড়ি ও চকলেটের বক্স নিল। এগুলো সব কিছু নুসরাতের জন্য কিনে রাখলো। সেদিন রাতটা কোনো রকমে কাটিয়ে দিয়ে পরের দিন নুসরাতের বাসায় গেল। বাসার কলিং বেল বাজতেই নুসরাতের বাবা এসে দরজা খুলে দিল। তিনি বাদলকে দেখে পুরোপুরি অবাক হয়ে গেছে। বাদল এখানে আসবে সেটা ভাবতে পারেনি, তাই বলল। আরে বাবা, ভেতরে এসো, বাইরে দাঁড়িয়ে আছো কেন? বাদল ভেতরে প্রবেশ করতে করতে বলল। নুসরাত কোথায় আছে? নুসরাতের বাবা একটা রুম দেখিয়ে দিয়ে বলল। তোমার বাসা থেকে আসার পরে সারাক্ষণ ওই রুমে শুয়ে থাকে। তুমি কি একটু দেখো তো কি হয়েছে? আমি অনেকবার জানতে চেয়েছিলাম, কোনো উত্তর দেয়নি। আপনি চিন্তা করবেন না, আমি যেহেতু এসেছি তাহলে সব কিছু ঠিক করে দেব। বলে বাদল নুসরাতের রুমের দিকে যেতে লাগলো। রুমের ভেতরে ঢুকে দেখে পুরো রুমটা অন্ধকার। রুমের লাইট জ্বালাতেই রুমের চারিদিকে আলোকিত হয়ে গেল। রুমের দেওয়ালগুলো দেখে বাদল অনেক অবাক হয়ে গেল। সারা রুম ভর্তি তার ছবি খাটের উপর নুসরাত ঘুমিয়ে আছে, পাশে বাদলের একটা ছবি। এসব দেখে বাদলের নিজেকে ভাগ্যবান মনে হচ্ছিল। শাড়ি ও চকলেট নিয়ে খাটের পাশের টেবিলে রেখে বিছানায় শুয়ে নুসরাতের ঘুম ভাঙার অপেক্ষা করতে লাগলো। রুমে লাইট জ্বলে থাকার কারণে নুসরাতের ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে নিজের পাশে বাদলকে দেখে কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। বাদল বুঝতে পারছে নুসরাত বোধহয় তাকে কল্পনা ভাবছে, এখন আছে একটু পর হারিয়ে যাবে। নুসরাত ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো বাদল খাটের উপর শুয়ে আছে। এবার নুসরাত আস্তে আস্তে বাদলের কাছে এসে হালকা করে তাকে স্পর্শ করে বলতে লাগলো। তুমি কি বাস্তব নাকি স্বপ্ন হিসেবে দেখছি? আমাকে স্বপ্ন হিসেবে দেখবে কেন? আমি বাস্তব। এটা শোনার সাথে সাথেই নুসরাত বাদলকে জড়িয়ে ধরলো। বাদলও নুসরাতকে জড়িয়ে ধরলো। এই 2 মাসে মুখের অবস্থা একদম খারাপ করে ফেলেছে। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। বোধহয় কান্না করছে, ঠিক মতো খাওয়া দাওয়া করেনি। দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে আছে, যেন ছাড়লেই হারিয়ে যাবে। কিছুক্ষণ চুপ করে থাকার পর নুসরাত বলতে লাগলো। আমি জানতাম তুমি আমার কাছে আসবে। তুমি আমাকে মন থেকে ভালোবাসো, এটা আমি ভালো করে জানি। ইচ্ছে করে কষ্ট দিয়েছিলাম, আমাকে তো আসতেই হতো। বাদল ভেবেছিল নুসরাত রাগ করবে, কিন্তু সেটা না বলে বলল। কষ্ট দিয়েছো ভালো কথা, এরপর থেকে আর দিবে না। আমিও তোমাকে কষ্ট দিব না। এই 3 মাস নিজের কি অবস্থা করেছো বলো তো? ঠিক মতো খাওয়া দাওয়া করনি নাকি? তোমার কথা ভেবে ভেবে এমন হয়ে গেছি। তাই বলে এমন? সকালে কিছু খেয়েছো কি? না। তাহলে যাও, খাবার নিয়ে এসো, খাও। তুমি খাবে না? আমি পরে খাবো, আগে তুমি খেয়ে নাও। আমি খাবার নিয়ে আসছি, আমরা দুজনে একসাথে খাবো। বাদল কিছু বলল না। নুসরাত খাবার আনতে চলে গেল। তখন বাদল রুমের চারিদিকে বারবার দেখছিল। সারা রুম ভর্তি তার ছবি, কোনো জায়গা ফাঁকা নেই। নুসরাত খাবার নিয়ে বাদলের পাশে বসে বলল। তুমি হা করো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। আগে তুমি খেয়ে নাও, তারপর না হয় আমাকে খাইয়ে দিও। আমি তোমাকে খাইয়ে দেব, তুমি আমাকে খাইয়ে দিবে, না হলে আমি খাবো না। ঠিক আছে, দিচ্ছি। তারপর দুজন দুজনকে খাইয়ে দিল। খাবার শেষে নুসরাত প্লেট রেখে আবার রুমে এসে বাদলকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। শাড়ি ও চকলেটগুলো নুসরাতের হাতে দিয়ে বলতে লাগলো। এগুলো তোমার জন্য, তুমি আজকে এই শাড়িটা পরবে। শাড়িটা এখন পরি? না, দুপুরে গোসল করে তারপর পরো। এখন এটা পাশে রেখে দাও। নুসরাত শাড়িটা পাশে রেখে দিয়ে বিছানায় শুয়ে বাদলকে শক্ত করে জড়িয়ে ধরল। বাদল বিছানায় শুয়ে শুয়ে নুসরাতকে বলল। তুমি আমার সাথে এতদিন নাটক করেছিলে কেন? প্লিজ তুমি সেসব কথা বাদ দাও। আমি সেসব কথা শুনতে চাই না, যেগুলো থেকে তোমাকে হারিয়ে ফেলেছিলাম। আমার প্রতি এত ভালোবাসা কবে তৈরি হলো? জানি না কবে হয়েছে, তবে যেদিন থেকে হয়েছে সেদিন থেকে জানি আমি শুধু তোমার হয়ে থাকবো এবং তোমার পাশে থাকবো। চলো বাসায় চলে যাই। এখন না, আব্বু বাজার করতে গেছে, দুপুরে খাবার খেয়ে বিকেলে বাসায় যাব। বাদল কিছু না বলে নুসরাতের দিকে তাকিয়ে থাকতে লাগলো।
কয়েকদিনে চোখের নিচে কালো দাগ করে ফেলেছে, মুখটাও কেমন যেন শুকনো শুকনো। নুসরাত শুয়ে থেকে চকলেট খাচ্ছে, বাদল সেটা তাকিয়ে দেখছে, একদম বাচ্চাদের মতো লাগছে। বিকেলে নুসরাতকে বাসায় নিয়ে যাওয়ার জন্য বের হলো। নুসরাত আজ অনেক খুশি, এতদিন পর তার প্রিয় মানুষটাকে কাছে ফিরে পেয়েছে। রিকশার পাশাপাশি বসে আছে রিকশাওয়ালা মামা, রিকশা চালাচ্ছে। তখন নুসরাত বলল, এখন বাসায় যাবে? হুম। চলো না, বাসায় না গিয়ে একটু নদীর পাড় থেকে ঘুরে আসি। অন্য একদিন যাব। না, আজকেই চলো যাই। নুসরাত জোর করছে দেখে বাদল রিকশাওয়ালা মামাকে নদীর পাড়ে যেতে বলল। নদীর পাড়ে আসার পর সেখানে কিছুক্ষণ থেকে পরে নুসরাতকে নিয়ে বাসায় চলে গেল। এখন রাত 10টা। বাদলের কাঁধে মাথা দিয়ে নুসরাত বসে আছে, আকাশের চাঁদ দেখছে, সাথে টুকটাক কথা বলছে। তখন বাদলের মনে একটা কথা মনে হলো, তাই নুসরাতকে বলল, আচ্ছা, তুমি আমার ডায়েরিটা পেয়েছিলে কিভাবে? আমার ডায়েরিটা লুকিয়ে রাখতে গিয়ে তোমার ডায়েরিটা পেয়ে গিয়েছিলাম। তুমি সেদিন সব পড়ে নিয়েছিলে? হ্যাঁ, পড়ে অনেক কষ্ট হয়েছিল আমার। বাদল কিছু বলল না। তখন নুসরাত আবার বলতে লাগলো, তখন যদি জানতাম কষ্ট পেলে কেমন লাগে, তাহলে তোমাকে কষ্ট দিতাম না। সেই সব কথা বাদ দাও। তবে এখন আর কোনো কষ্ট দেব না। এতদিন যা কষ্ট দিয়েছি, ভালোবাসা দিয়ে সব কষ্ট ভুলিয়ে দেব। ঠিক আছে। তুমি আমাকে সত্যি ভালোবাসো তো? কোনো সন্দেহ আছে? না, জানার ইচ্ছে করলো তাই বললাম। হুম, অনেক রাত হয়ে গিয়েছে, চলো শুয়ে পড়ি। আর একটু থাকি না? তোমার কাঁধে মাথা দিয়ে থাকতে আমার অনেক ভালো লাগছে। সারা জীবন থাকতে পারবে। এখন চলো ঘুমিয়ে পড়ি। নুসরাতকে নিয়ে রুমে আসার পর নুসরাত খাটের উপর শুয়ে পড়ল। তখন বাদল বলল, আমি তাহলে সোফায় গিয়ে শুয়ে পড়লাম, তুমি গিয়ে খাটে ঘুমাও। খবরদার, এই কাজটা ভুলেও করবে না। তুমি সবসময় আমার পাশে শুয়ে থাকবে। বলে বাদলের হাত ধরে টান দিয়ে খাটের উপর শুয়ে দিল। কি একটা ভেবে দুজনেই হেসে ফেলল এবং এই হাসিটা সারা জীবন রাখতে চায়। মাঝরাতে শ্রাবণীর কথা মনে করে বাদলের ঘুমটা ভেঙে গেল। নুসরাতের দিকে তাকিয়ে দেখলো তাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। শ্রাবণীর কথা চিন্তা করে মনে মনে বলল, সে তার মানুষটাকে নিয়ে ভালো থাকুক, এবং আমাকে যেই মানুষটা এত ভালোবাসে তাকে নিয়ে আমি ভালো থাকি। এমন সময় নুসরাত চোখ খুলল, বাদলের কানের কাছে এসে বলল, ভালোবাসি আমারটাকে, অনেক ভালোবাসি।